আগুন আগুন। হঠাৎ গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ, কোথায় আগুন? সিভিক গার্ড, আগুন? আগুন কিসের? হরে কৃষ্ণ, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। সালটা ছিল 1350 বঙ্গাব্দ, ইংরেজি 1943 সাল। বাংলাদেশের বুকে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষের করালো শিকারে প্রায় 35 থেকে 38 লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়েছিল সামান্য একটু ভাতের আশায়। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সেই 50-এর মন্বন্তর নিয়ে লেখা নাট্যকার তথা অভিনেতা বিজন ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একাঙ্ক নাটক আগুন। আজকে সেই নাটকটি পাঠ করে শোনাব। মাত্র এই নাটকটির দৃশ্য সংখ্যা ছিল 5টি। প্রথম দৃশ্য, প্রত্যুষকাল। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত 2-1খানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের উপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোড়ক ডেকে উঠল। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোড়কটা আবার ডেকে উঠল। একটু চুপচাপ। দূর গায়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ। মোড়কটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আড়মোড়াও ভাঙছে। পুরুষ, এইবার উঠতে হয়, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝিস তো ঠেলাটা? মনীষাত কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে। ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। করণের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আলো। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনে আনাগোনা বেশ সুস্পষ্ট। এই নে তো, বলিস চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস কে? বড় আরামে। এদিকে ফর্সা হয়ে আলো, খেয়াল আছে? উঠে পর, উঠে পর। চাল আজ আর পাতি হবে না আনে, দেখিস কেন। আবার একটু চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ছেড়ে, না, এইরকম ভাবে সময় নষ্ট করলি হয়েছে আর কি। পাশের ঘুমন্ত স্ত্রী লোকটির গায়ে ঠেলা মারে। হ্যাঁ দে, ও তোর মা, ওঠ এই বেলা। আর কত ঘুমবি কদিনই? কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখিস খপ করে গোছাই নে। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনিকে চাল কিনবি। তা ঝড় সকালে যাবি ততই ভালো। নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি নে এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম।
গামছাখানা বার দুয়ে ঝেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নিত্যর মা। নিত্যর গায়ে ঠেলা মেরে বলে, নিতাই, নিতু। ও বাবা নিত্য, নে উঠে পড় বাবা, এই বেলা। একটা মোরগ ডেকে উঠল দৌড়ে। একটা কুকুর ডাকছে শোনা যায়। নিত্য, কি হয়েছে কি সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমোবার জন্য। কি এক নাইনির তাল হয়েছে। নিত্যর মা, ঘুমুসক্ষণ বাবা, ঘুমুসক্ষণ, দুপুরবেলা ঘুমুসক্ষণ, এখন চল নে উঠে পড় খপ করে। নিত্যর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গুটো করে আনে। কলমি শাকগুলোর ওপর নিত্যর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। দ্বিতীয় দৃশ্য। প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপর এসে পড়ে। একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন। ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ। খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেটা বাঁধা, হাতের কাস্তে দিয়ে পেট চুলকাচ্ছে। কৃষাণ, এই আর কটা দিন বউ, বুঝলি, তারপর কোলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়। কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চাইয়ে শুধু দাঁড়াই আছিস। ঈষৎ হেসে, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ বন্ধ করিস নে বউ, এই করে দিলাম। বউ দুলে ওঠে, এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না, থাক, আর বলে কি হবে? মনে মনে পর্যন্ত তো কত কিছু করবে বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই। দেখি আর কটা দিন একটু কষ্ট কর। পেছন ফিরে একটু এগিয়ে গিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণার তিতুষ্টি চায় না। তুই আসবি সেই দুটোই, তারপর রাঁধবি, তারপর খাবো। একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেট থমে দাঁড়াতে পারিস নে। বাইরে একটু গরু হামলে উঠল। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে র যায়, মাঠে যাবার জন্য একবারে পাগল হয়ে উঠেছ এর মধ্যে। বউয়ের প্রতি, তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেট থমে দাঁড়াবি। একটু হেসে, ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। তৃতীয় দৃশ্য। দৃশ্যান্তর হতে নীল আলোর ফোকাসটা শর্ট করে সরে গিয়ে অন্য দৃশ্যের ওপর গিয়ে পড়ে। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ, কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা। ঘরের ভেতর ঘুমোচ্ছে সতীশের বউ, মেয়ে। তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসল। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে, আরে এ ফুলকি, ফুলকি উঠলি? বাপরে গো, যে যেমনি মা তার তেমনি বেটি। কুম্ভকর্ণ আর বলে কাকে, সেই সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায়। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, আরে জুরন, জুরন উঠেছিস?
বাইরে থেকে উত্তর আসে, আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? আরে হ্যাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোই, কিন্তু এইদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। জোরো, মুশকিলটা সে কি হলো? সতীশ, আরে সে কি বলবো মুশকিলের কথা, তোর কি একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো? জোরন, কেন রে, সে লাইনে দিচ্ছে না? সতীশ, আরে উত্তর তো নিকুচি করলো তোর লাইনের। লাইন তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভিয়ে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি। এখন সকালবেলায় তো আমার পেটে আগুন লেগে গেছে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে শালা কোম্পানি 3 মাস হলো রোজ চাল ডাল দিচ্ছে। শালা কি করতে ইচ্ছা করে বলতো? জোরন, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? তাহলেই সে হয়েছে। সতীশ, কেন বলতো? এই তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সায় ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। হঠাৎ উত্তেজিত হয়ে, হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিন মান। ফুঁসে ওঠে ওর বউ খেরি। খেরি, ঠেলতে হবে না তা মেয়ে মানুষ কি করবে শুনি? নিচে হাতে করে আনলে তো কাল 1.5 পোর চাল কর্য করে, তার ভেতরে 1 পোর চালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই কোত্থেকে বলতো? খামকা চেঁচাচ্ছ ভোরবেলা। সতীশ, ও খামকা চেঁচাচ্ছি, দেখলি তুই? তোর খিরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে। তোর যে মুখের সাজা, কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। খিরি উত্তেজিত হই, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় শুকিয়ে রেখেছ, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকে এই পেটথন দেখলাম, দেখে সঙ্গে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে? সতীশ, দেখ মুখ সামলে কথা বলিস খেড়ি, এই বলে দিলাম। দেখ মুখ সামলে কথা বলিস খেড়ি, এই বলে দিলাম, নইলে লাথি মারল। খেড়ি আত্মনাদ, ওরে বাপরে গেলাম গো, মেরে ফেললো গো। ফুলকি ওকে উঠে, সতীশ, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব, হারামজাদি। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে, যা মরবে যা। সিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশের বেগে প্রস্থান। চতুর্থ দৃশ্য। নীল আলোর ফোকাসটা এবার আরো একটু উজ্জ্বল মনে হয়। শর্ট করে ফোকাসটা দৃশ্যান্তরের উপরে গিয়ে পড়ে। মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তপুরের দৃশ্য। গ্রানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। হরেকৃষ্ণ, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে এই চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলতো? মনোরমা, দেখো বাবু, আজ আবার একটু কষ্ট করো, ভোতার কাছে শুনলুম আজ নাকি 2 সের করে দেবে। হরেকৃষ্ণ, আহা দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার, এধারে তো আর কিছু পাওয়ার আশা নেই, আর তাও তো যে পাবো তার কোনো স্থিরতা নেই।
দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলে পড়ে গেল দেখছি। মনোরমা: কেন, অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল? হরে কৃষ্ণ: থাক, আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা: কেন, এই না শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? হরে কৃষ্ণ বিরক্ত হয়ে: সেসব কেলেঙ্কারির কথা বলো না। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছে। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ওই ম্যানেজার আর তার ওই মো সাহেবরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছেঁচড়ের আড্ডা। মনোরমা: দেখো, যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো। হরে কৃষ্ণ চোখ বড় বড় করে: কিন্তু চালের কি হবে? দেখি, দাও টাকাটা, ঘুরে আসি। নিচে ভেবেই কি কিছু আর বার করতে পারবো? মনোরমা পেছন থেকে: ও কি, এই ঠাকুর নমস্কার করে বেরোলে না? হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে: সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বাবুর প্রস্থান। ড্রপ। পঞ্চম দৃশ্য। দিবালোকে সবকিছু সমুজ্জ্বল। সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে। নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা। মুখর পরিবেশ। হরে কৃষ্ণ: উড়িয়া থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে, এ চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বললে, প্রথম পুরুষ: এই যে মশাই, একে জিজ্ঞাসা করুন। কি রে, বল না, তোদের দেশেরই তো চাল। ওড়িয়া: কর কৌচি। প্রথম পুরুষ: কথা বুঝিস না কেন? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? এই বুড়ো বাবু তাই জিজ্ঞেস করছেন, চাল এসেছে না সিঁড়ির তাল মারলি? হরে কৃষ্ণ: না, তাও তার খবর থেকে রাখবে বলুন। ওড়িয়া: সেমা বলি পারিব না। প্রথম পুরুষ: বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ করে, কেন খামুকা মরতে এলি? ওড়িয়া হেসে: চাউর তো পাওয়া যাইছে না বাবু। হরে কৃষ্ণ: সে কথাই তো বলছি, এ চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুসকুসে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়িটার সপ্রকাশ। দোকানের সামনে গঙ্গা জল ছিটচ্ছে। ক্যাশ বাক্সের উপর জ্বলছে ধনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন খুচরা নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। সিভিক গার্ড: এইসব টিকিট আছে তো? নইলে কিন্তু চাল মিলবে না, বলে দিচ্ছি। হরে কৃষ্ণ: কষের করে দেবে মশাই। সিভিক গার্ড: যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরা পয়সার সঙ্গে রেখেছেন তো? প্রথম পুরুষ: আমার কাছে কিন্তু টাকা। সিভিক গার্ড: ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ওর টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ: চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিক গার্ড: না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড মো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো। সিভিক গার্ড: বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছো নবাবপুর তোর? দ্বিতীয় পুরুষ: আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই,
ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে? বলুন তো। তৃতীয় পুরুষ: হ্যাঁ 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 হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে। দ্বিতীয় পুরুষ: সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কি না ছিলাম না। আচ্ছা চলুন দেখি কি করি এখন। সিভিক গার্ড: কি করি এখন? কেন, লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলে লাইন? দ্বিতীয় পুরুষ: কি মুশকিল, তার কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিক গার্ড: তা হবে না, কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন, আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার। সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ছট করে দুস্থ চেহারার একটি লোকের গালের উপর চপেটাঘাত করে বসেছে। সিভিক গার্ড: চালাকি পেয়েছো না, লুটের মাল না? কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। চতুর্থ পুরুষ কাচুমাচু মুখ করে: কি বলছেন আপনি, লাইন ছিঁড়ে গেছে? আমি? কি আশ্চর্য। সিভিক গার্ড: চুপ চুপ, আবার নেকা নেকা কথা, কিছু দেখতে পাইনি মনে করেছো না? তৃতীয় পুরুষ: কেন বেচারিকে খামোকা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘন্টা খানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার। সিভিক গার্ড: নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? তৃতীয় পুরুষ: হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোকা মারধর করলেন। মুসলমান: ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষ: ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন? সিভিক গার্ড: মুখ সামলে কথা বলো বলছি। তৃতীয় পুরুষ: কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটিয়ে দিলেন, কেন, এ কোন দেশি শাসন মশাই? চতুর্থ পুরুষ: আমি বাবা কিছুই জানিনি, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। তৃতীয় পুরুষ: লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি, দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের করে। সিভিক গার্ড: দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা থেকে ওকে। চতুর্থ পুরুষ সিভিক গার্ডকে: দাও না বাবা, আমার লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নিইনি, বিশ্বাস করো বাবা, এই 3টি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিক গার্ড: ও গা আমার একেবারে জ্বর করে দিলে রে, যা যা, নাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। চতুর্থ পুরুষ আহত হয়ে ক্ষোভে: আমি চাল নেইনি। সিভিক গার্ড: এই চতুর্থ পুরুষ ধরটা ওর কাঁপছে: আমি নেইনি চাল, দেখুন মশাই আপনার সব, আমি চাল নেইনি, তবুও আমার চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ: আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ: ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিক গার্ড: এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ: কেন, উনি তো ঠিকই বলেছেন। সিভিক গার্ড: থাক, তোকে আর দালালি করতে হবে না, ভাগ, যা ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে: আমি কুকুর নই। সিভিক গার্ড: মানুষ নাকি? চতুর্থ পুরুষ: চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড: মেজাজ নাকি? চতুর্থ পুরুষ: আলবাত, জানোয়ার কাহাকা। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটিও ওকে চাপড়ে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মর শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ
পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। যুবক, আগুন আগুন। হঠাৎ গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ, কোথায় আগুন? সিভিক গার্ড, আগুন? আগুন কিসের? হরে কৃষ্ণ, আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। হরে কৃষ্ণ, তবু ভালো, আমি ভাবলাম বলি। সিভিক গার্ড, ও খুব যে বক্তৃতা দিচ্ছে, সামলান না, তাহলে একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান। ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। দোকানি, সে খোঁজে তোমার দরকার কি কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে? ব্যবসার সুখেই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ডাল চটপট। ওড়িয়া কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেব লোক খাওছি, গুড়া করি পাউরুটি বনাই খাওছি, সব চাউর খাইছি, এবে সব এক হয়ে গিলা। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কেমতি? দোকান, যা বাবা যা, কেটে বল কেটে বল। সিভিক গার্ডের দিকে চেয়ে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, তা আমার হয়েছে সেই দশা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কচুরি চাল বাচ্ছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ, ওড়িয়াকে লক্ষ্য করে। হরে কৃষ্ণ, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ, না, আমরা অনেকেই হয়তো হাসলাম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। হরে কৃষ্ণ, ঠিক, অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে, তবে পেয়েছেন বাবা চাল? চতুর্থ পুরুষ চালের পুটুলি দেখে, হ্যাঁ বাবা পেয়েছি। হরে কৃষ্ণ, যখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ, না না, আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ, সমস্যা সব্বার। এই দেখো না, সামান্য দোষের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও? তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে করে আমি তোমার ও কথা। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণর হাত ধরে, না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে কড়াকড়ি বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে, ব্যাস। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে, হ্যাঁ এই বুঝটাই এখন দরকার। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কেউ সরে সরে চলেছে, একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। ড্রপ। ধন্যবাদ। সাহিত্যের ইতিকথা চ্যানেলে আগুন নাটকটি এখানেই সমাপ্ত। প্রিয় শ্রোতা ও ছাত্রছাত্রীরা,
সাহিত্যের ইতিকথা চ্যানেলের সমস্ত আলোচনাগুলি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখানে বিভিন্ন গল্প, ঔপন্যাসিক, নাট্যকারদের লেখা কবিতার ব্যাখ্যা ও ব্যাকরণ, নির্মিতি ইত্যাদি আলোচনা করে থাকি। এছাড়া বাংলা বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। ধন্যবাদ। আগুন নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যেন এই অনিন্দনীয় সুন্দর নাটকটি শ্রোতা হয়ে উঠতে পারে।